ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান না হলে সামরিক পথে হাঁটবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। সংঘাত বন্ধে ফ্লোরিডায় আলোচনায় বসবে মার্কিন ও রুশ প্রতিনিধিরা। ভেনেজুয়েলাকে ঘিরে চতুর্মুখী চাপ যুক্তরাষ্ট্রের, উত্তেজনা কমানোর আহ্বান লাতিন নেতাদের। ট্রাম্পের অবরোধ নির্দেশের পরও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা মাদুরোর। গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ ইস্যুতে কূটনৈতিক তৎপরতা। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। উপত্যকায় ত্রাণ প্রবেশ বাড়ানোর আহ্বান। ডেথ সেলে রাখা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে, দাবি সন্তানদের। পিটিআই নেতার সঙ্গে সাক্ষাতে বারবার পুলিশি বাধা, 400 জনের বিরুদ্ধে মামলা। এবং যুক্তরাষ্ট্র জুড়ে কমছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা। বার্তা সংস্থা রয়টার্সের জরিপ, কঠোর শুল্ক নীতি আর বেকারত্ব বাড়ায় হারাচ্ছেন জনসমর্থন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিকে পশ্চিমাদের পাগলামি হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সাফ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক সমাধান না এলে সামরিক পথেই লক্ষ্য পূরণ করা হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে, ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যেন রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধে মার্কিন ও রুশ প্রতিনিধিরা চলতি সপ্তাহে ফ্লোরিডায় বৈঠকে বসবেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইউরোপীয় নেতারা প্রায় দাবি করেন যে ইউক্রেনের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও রাশিয়া যে কোনো সময় হামলা করতে পারে। এবার এ দাবির কড়া ভাষায় জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেয়ার বিষয়ে পশ্চিমাদের আহ্বানকে হাস্যকর ও মিথ্যা বলে কটাক্ষ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে পুতিন দাবি করেন, মস্কো কূটনীতির মাধ্যমে যুদ্ধের মূল সমস্যার সমাধান করতে চায়। তার ধারণা, যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনায় প্রস্তুত রয়েছে। তবে তিনি এও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধে কূটনীতির মধ্য দিয়ে সমাধান না আসলে সামরিক পথে লক্ষ্য পূরণ করা হবে। রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেন, গেল 1 বছরে ইউক্রেনের প্রায় 300টি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। পরিস্থিতি যতই কঠিন হোক, শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথ খুঁজে এসেছে রাশিয়া। তবে সেই সুযোগগুলো কাজে লাগানো হয়নি, আর এর সম্পূর্ণ দায় ইউরোপীয়দের। তারা ভেবেছিল শক্তি প্রদর্শনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলা যাবে। আজও আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক লাভজনক ও সমান ভিত্তির সহযোগিতার পক্ষে আছি। এর মধ্যে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার ফল দেখেই বোঝা যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট সত্যি শান্তি চান কিনা। এদিকে স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কিয়েভের পাশে শক্তভাবে দাঁড়ানোর আহ্বান জানান। তার ভাষায়, ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। ইউক্রেন যুদ্ধের অর্থায়ন নিয়ে বড় সিদ্ধান্তের পথে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপে জব্দ করা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় 21,000 কোটি ইউরো ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও বেলজিয়াম, ইতালি ও কয়েকটি দেশ আইনি জটিলতা নিয়ে আপত্তি তুলেছে। ইউরোপীয় কমিশনের প্রধান জানান, আগামী 2 বছরের জন্য ইউক্রেনকে অর্থায়নের সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে ইউরোপীয় পার্লামেন্টে 2027 সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। একই সঙ্গে রুশ তেল আমদানিও ধাপে ধাপে বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইইউ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভেনেজুয়েলাকে ধরাশায়ী করতে চারদিক থেকে সামরিক চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধ বিমান, রণতরী সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র দিয়ে দেশটিকে অবরোধের হুমকি দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্পের হুমকির পরও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিকোলাস মাদুরো। কোনো বিদেশি চাপের কাছে ভেনেজুয়েলা আত্মসমর্পণ করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। নিষেধাজ্ঞা দেয়া ভেনেজুয়েলার তেলবাহী জাহাজের ওপর সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বেশ কয়েকটি জাহাজ জব্দ ও নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মাদুরো প্রশাসনের ওপর। ক্যারিবীয় সাগরে অবস্থান করছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড সহ হাজারো মার্কিন সেনা।
এর মধ্যেই ভেনেজুয়েলার ওপর আরও চাপ বাড়াতে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোতে পাঠানো হয়েছে F-35A যুদ্ধবিমান, EA-18G গ্রোলার, ইলেকট্রনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার ও উদ্ধারকারী বিমান। এমনকি আকাশে যুদ্ধবিমান ও বোমারুতে জ্বালানি যোগাতে ডোমিনিকান রিপাবলিকে মোতায়েন করা আছে ট্যাঙ্কার বিমান। EA-18G গ্রোলার শত্রুপক্ষের রাডার শনাক্ত ও অকার্যকর করতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে এই মোতায়েন কেবল শক্তি প্রদর্শন নয়, ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা দুর্বল করে ভবিষ্যতে বিমান হামলার প্রস্তুতির ইঙ্গিত। কারাকাস পাল্টা অভিযোগে বলছে ওয়াশিংটন তাদের তেল সম্পদ দখল করতে চাইছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ ঘোষণা দিয়ে বলেছেন, দেশ সতর্ক অবস্থায় রয়েছে, তবে মার্কিন হুমকির কাছে ভেনেজুয়েলা কখনো মাথা নত করবে না। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী আল থানি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে থানি জানান, কোনো ধরনের বাধা ছাড়াই উপত্যকায় ত্রাণ সহায়তা পৌঁছানো অনেক জরুরি। এদিকে দুর্যোগের গাজায় মৃত্যু সহিংসতার জন্য ইসরায়েলের সহিংস নীতি দায়ী বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ চলাকালীন আর যুদ্ধবিরতির চিত্রের খুব একটা পার্থক্য নেই। আগেও খাবারের জন্য এভাবেই হাহাকার করতেন গাজার বাসিন্দারা, এখনও সেই একই অবস্থা। উপত্যকাটির নুসেরাত অঞ্চলে প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণ মেলায় দুমুঠো খেয়ে বেঁচে থাকায় যেন দায়। ক্ষুধার্ত বাসিন্দাদের কাছে না আছে খাদ্য, না আছে অর্থ। পরিস্থিতি ভয়াবহ। আমি জাবালিয়া শরণার্থী শিবিরে ফিরে যেতে চাই না, সেখানে খাবার বা পানি নেই। এদিকে গাজায় শীত ও বন্যায় পর্যাপ্ত ত্রাণ না পেয়ে মারা গেছে বহু মানুষ। এজন্য ইসরায়েলের নৃশংস নীতি ও অবরোধকে দায়ী করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর মধ্যে গাজায় দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কাতারের প্রধানমন্ত্রী আল থানির বৈঠক হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার অগ্রগতি। বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনো ধরনের বাধা ছাড়াই উপত্যকাটিতে ত্রাণ সহায়তা পৌঁছানো জরুরি। গাজায় স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীতে সেনা পাঠাতে ইসলামাবাদের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেনাপ্রধান আসিম মুনির ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারও বৈঠক করতে পারেন। গেল 6 মাসে এটি হবে তাদের তৃতীয় বৈঠক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে অস্বীকৃতি জানানোর কারণেই ইরানে হামলার অনুমোদন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন বলছে, গত জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন এ প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে হামাস হিজবুল্লাহর প্রতি তেহরানের সমর্থন সরিয়ে নেওয়ার শর্তও ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের কাছে ইরানে হামলার 4 দফা পরিকল্পনা তুলে ধরেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে ইরান যেন আর পারমাণবিক কার্যক্রম শুরু করতে না পারে সেই দায়িত্ব ইসরায়েলের বলে হুঁশিয়ারি দিয়েছেন মোসাদ প্রধান। চলতি বছরের জুনে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে হঠাৎ করেই যুক্ত হয় যুক্তরাষ্ট্র। যুদ্ধে ওয়াশিংটনের যোগদানের রহস্য উন্মোচন করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। চলতি বছরে পরমাণু ইস্যুতে সমঝোতার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 5 দফা পরোক্ষ আলোচনা হয়। এর মধ্যে 13 জুন ইসরায়েল হঠাৎ সামরিক অভিযান চালায়। প্রতিবেদন অনুযায়ী 15 জুন ইরানকে চূড়ান্ত পারমাণবিক চুক্তির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এতে হামাস ও হিজবুল্লাহর প্রতি সমর্থন বন্ধের পাশাপাশি ফোর্দো ও অন্যান্য পারমাণবিক স্থাপনা বন্ধের শর্ত ছিল। বিনিময়ে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়। তবে তেহরান প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ইস্পাহান, নাতাঞ্জ ও ফোর্দোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে একটি সূত্র জানায়, ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের কাছে ইরানের ওপর সম্ভাব্য হামলার 4টি ধাপ তুলে ধরেন নেতানিয়াহু। পরিকল্পনা অনুযায়ী প্রথমে ইসরায়েল একা অভিযান চালাবে, দ্বিতীয় ধাপে সীমিত আকারে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল নেতৃত্ব দিবে, তৃতীয়তে 2 মিত্র সম্পূর্ণভাবে একে অপরকে সহযোগিতা করবে এবং শেষে যুক্তরাষ্ট্র নেতৃত্ব নেবে। এই সাক্ষাতের পর থেকে মাসব্যাপী গোপন কৌশলগত পরিকল্পনা শুরু হয়। 2 সূত্র জানায়, যদিও ট্রাম্প কূটনৈতিক সমাধানের চেষ্টা করলেও ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান অব্যাহত রাখেন।
ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি জানিয়েছেন 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক নস্যাৎ হয়েছে। যুদ্ধের পর ইরানের আত্মবিশ্বাস আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি তার। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন, ইরান পুনরায় যেন পারমাণবিক প্রকল্প শুরু করতে না পারে তা নিশ্চিত করার দায়িত্ব ইসরায়েলের। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনার অবর্ণনীয় ক্ষতি করেছে ইসরায়েল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, নদীর তীর ভেঙে প্লাবিত অনেক এলাকা। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হলুদ সতর্কতা জারি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারের ডেথ সেলে রাখা হয়েছে বলে দাবি করেছেন তার দুই ছেলে। স্কাই নিউজে দেওয়া সাক্ষাৎকারে তারা শঙ্কা প্রকাশ করে বলেছেন, হয়তো কখনোই আর তাদের বাবাকে দেখতে পাবেন না। এর আগে ইমরানের বোনদের নেতৃত্বে কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয় ইমরানের 3 বোন সহ প্রায় 400 জনের বিরুদ্ধে। এদিকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বারবার জল কামান ব্যবহারকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বিগত কয়েকদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে তার পরিবারের সদস্যরা। এবার ইমরান খানের 2 ছেলে কাশিম খান ও সুলেমান খান স্কাই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইমরান খানকে একটি ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে। ছেলেদের অভিযোগ, কারাগারে রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে কারাগারে রাখা হয়েছে তা তুলে ধরে কাশিম বলেন, ইমরান খান 2 বছরেরও বেশি সময় ধরে একাকী একটি সেলে বন্দী। সেখানে তাকে নোংরা পানি পান করতে হচ্ছে। তার আশপাশে থাকা কয়েকজন বন্দী হেপাটাইটিসে আক্রান্ত এবং মৃত্যুর সঙ্গে লড়ছেন। পুরো কারাগারের পরিবেশই অত্যন্ত নাজুক। 2 ছেলেই আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন অবস্থায় হয়তো বাবার সঙ্গে তাদের আর কখনোই দেখা হবে না। আগামী মাসে দেশে ফিরতে পারেন ইমরান খানের 2 ছেলে। বাবা নিজেই বলেন, পাকিস্তানকে দুর্নীতি থেকে মুক্ত করতে সাহায্য করাই তার জীবনের উদ্দেশ্য। তাই তিনি যদি ইংল্যান্ডে এসে আমাদের কাছে থাকতেন, আমি জানি তার ভেতরে একটা গভীর যন্ত্রণা আর তীব্র কষ্ট থেকে যেত, এই ভেবে যে তিনি নিজের দেশকে অসহায় অবস্থায় ফেলে রেখে চলে এসেছেন। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে আদিয়ালা জেলের সামনে অবস্থান নেন তার বোন আলিমা খান, উজমা খান ও নুরিন খান নিয়াজি সহ দলীয় নেতাকর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার রাতভর চলা এই কর্মসূচি ভোররাতে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও লাঠিচার্জ চালায়। পুলিশি অভিযানের পর সন্ত্রাস বিরোধী আইনে ইমরানের 3 বোন সহ 400 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ অভিযোগ করেছে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের নেতার সঙ্গে পরিবার ও আইনজীবীদের সাক্ষাৎ বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। দলটির দাবি, জল কামানে রাসায়নিক মেশানো পানি ব্যবহার করা হয়েছে এবং নারী ও বয়স্কদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। উচ্চচাপের জল কামান ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শান্তিপূর্ণ সমাবেশ ভাঙতে বারবার জল কামানের ব্যবহার জনগণের মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। থাইল্যান্ডের নিহতের সংখ্যা বেড়ে 17 জনে দাঁড়িয়েছে। কম্বোডিয়া জানায়, নতুন করে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত তাদের 15 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অভিযোগ তুলেছে। থাইল্যান্ড বলছে, সংঘর্ষ বন্ধে কম্বোডিয়াকেই আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী শহরে দেখা দিয়েছে অচলাবস্থা। কম্বোডিয়ার পইপেট শহরে আটকা পড়েছেন প্রায় 6000 থাই নাগরিক। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সংঘর্ষে বাড়ছে হতাহতের সংখ্যা। নমপেনের দাবি, সংঘাতের সেনা সদস্যদের পাশাপাশি তাদের বেসামরিক নাগরিকও প্রাণ হারাচ্ছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, থাই সেনাবাহিনী F-16 যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে। আর থাই কর্তৃপক্ষ বলছে, কম্বোডিয়ায় চুক্তি ভঙ্গ করে প্রথমে হামলা চালায়। আত্মরক্ষার্থেই পাল্টা জবাব দেয় থাইল্যান্ড।
থাইল্যান্ড বলছে সংঘর্ষ বন্ধে কম্বোডিয়াকে আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। ব্যাংককে এক ব্রিফিংয়ে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারাটি নলিতা আন্দামো বলেন, আগ্রাসনকারী দেশ হিসেবে কম্বোডিয়ারই প্রথম যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া উচিত। একই সঙ্গে সীমান্ত এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইন অপসারণে আন্তরিক সহযোগিতার আহ্বান জানায় থাইল্যান্ড। সীমান্ত বন্ধ থাকায় কম্বোডিয়ার পইপেট শহরে অচলাবস্থা দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। হঠাৎ সীমান্ত বন্ধ ঘোষণা হওয়ায় শহরটিতে আটকে আছেন প্রায় ৬,০০০ থাই নাগরিক। তাদেরকে দেশে ফেরানোর চেষ্টা করছে ব্যাংকক। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট সভাপতি হুন সেন দাবি করেছেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সীমান্ত চেকপোস্ট বন্ধ রাখা হয়েছে। আমাদের ওপর এই ঘটনার উল্লেখযোগ্য প্রভাব পড়ছে। সীমান্তের কাছাকাছি বাজার বন্ধ করে দেয়া হয়েছে। এ অবস্থায় ব্যবসা করা সম্পূর্ণরূপে অসম্ভব। এমনটা চলতে থাকলে আমি হয়তো ব্যাংককে গিয়ে কাজ করতে পারি। এদিকে নতুন করে শুরু হওয়া সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ককে হাতিয়ার করে চাপ সৃষ্টি করছেন কিনা এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তবে থাই প্রধানমন্ত্রী আনুতিন চানবিরাকুল জানান, যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। স্পেনে আদালতের নির্দেশে অভিবাসন প্রত্যাশীদের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরে দেশটির বাদালোনা শহরে পরিত্যক্ত স্কুল ভবন থেকে শতাধিক অভিবাসন প্রত্যাশীকে সরিয়ে দেয় স্থানীয় পুলিশ। উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় ভবনটির বাসিন্দাদের। কর্তৃপক্ষ নিরাপত্তা ঝুঁকির যুক্তি দিলেও বিকল্প আশ্রয় না থাকায় বাড়ছে মানবিক সংকট। দশকের পর দশক ধরে ভূমধ্যসাগর পাড়ি দেয়া অভিবাসী প্রবাহ সামলাচ্ছে স্পেন। এবার স্পেনের উত্তর পূর্বাঞ্চলে আদালতের নির্দেশে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। বার্সেলোনার পাশের শ্রমজীবী শহর বাদালোনায় একটি পরিত্যক্ত স্কুল ভবন থেকে শতাধিক অভিবাসীকে সরিয়ে দেয় কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে অভিযান চালানো হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের। 2023 সাল থেকে ভবনটিতে বসবাস করছিলেন সাব সাহারান অভিবাসীরা। তাদের বেশিরভাগই সেনেগাল ও গাম্বিয়া থেকে যাওয়া। অনেকেরই বৈধ কাগজপত্র নেই। আগে থেকে উচ্ছেদের খবর জানায় পুলিশ ঢোকার আগেই বেশিরভাগ বাসিন্দা সরে যান। বাদালোনার মেয়র জানান, প্রায় 400 অবৈধ দখলদারকে উচ্ছেদের প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করছেন। তবে অভিবাসীদের আইনজীবীর দাবি, বিকল্প বাসস্থানের ব্যবস্থা না থাকায় বহু মানুষ রাস্তায় ঘুমাতে বাধ্য হবেন। স্থানীয় কর্তৃপক্ষের যুক্তি, ভবনটি জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। 2020 সালে একই শহরে অবৈধদের বসবাসরত একটি কারখানায় অগ্নিকাণ্ডে 4 জন নিহত হন। এদিকে অভিবাসন বিরোধী অবস্থানের জন্য পরিচিত মেয়রের রাজনৈতিক অবস্থান নিয়েও বিতর্ক চলছে। নাদিম মারজান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার পর শোক আর ক্ষোভে স্তব্ধ দেশটি। সৈকতের অস্থায়ী স্মৃতিসৌধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ। এদিকে হামলায় মূল অভিযুক্তের ভারতের হায়দ্রাবাদের বাড়ি 2 দিন ধরে তালাবদ্ধ। অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে রোববারের ভয়াবহ সেই ঘটনায় এখনও রয়ে গেছে আতঙ্ক। এরপরও নিহতদের স্মরণে ঘটনাস্থলে সমবেত হন হাজারো মানুষ। স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগতরা প্রদীপ জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে, কেউ আবার গান গাইতে গাইতে শোক প্রকাশ করেন। নিহতদের স্মরণে সিডনির বিভিন্ন স্থানেও ছিল প্রার্থনা আর স্মরণ সভা। হতাহতদের স্মরণে শোকসভার আয়োজন করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। বলেন, কাপুরুষের মতো হামলা চালিয়ে অস্ট্রেলিয়াকে বিভক্ত করা যাবে না। বন্দুক হামলায় অভিযুক্তদের একজন ভারতীয় পাসপোর্টধারী সাজিদ আকরাম নামের ওই ব্যক্তি হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। হায়দ্রাবাদে তার পৈতৃক বাড়িটি এখন তালাবদ্ধ। পরিবার তার উগ্র মানসিকতার বিষয়ে কিছুই জানত না বলে জানিয়েছেন ভারতীয় পুলিশ। এদিকে ঘটনার পরপরই ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম হামলাকারী নাভিদকে পাকিস্তানি বংশোদ্ভূত বলে দাবি করে। তবে একে অপপ্রচার দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের মৃত্যুর 14তম বার্ষিকী পালন করেছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA-এর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাজধানী পিয়ংইয়ংয়ের মানসু হিল গ্র্যান্ড মনুমেন্টে কিম জং ইল ও রাষ্ট্র প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের ভাস্কর্যের সামনে ফুল দিচ্ছেন সাধারণ মানুষ ও সেনা সদস্যরা।
গণমাধ্যমটি জানায়, বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্মৃতিসৌধ, কর্মকর্তা, সেনা সদস্য ও শিক্ষার্থীরা ফুলের তোড়া ও পুষ্পস্তবক অর্পণ করেন। কিম জং ইলের মৃত্যু হয় 2011 সালের 17 ডিসেম্বর। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বড়দিন সামনে রেখে ফিলিপিন্সের ম্যানিলায় বাসিন্দাদের নানা আয়োজন, বাড়িঘরে বর্ণিল আলোকসজ্জা, কৃত্রিম তুষারপাতের আনন্দে মেতেছে শিশুরা। যুক্তরাষ্ট্র জুড়ে কমছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশ জুড়ে তার প্রতি সমর্থন নেমে এসেছে 39%। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ জরিপ বলছে, অর্থনীতি ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প। মূল্যস্ফীতি, শুল্ক নীতি আর বেকারত্ব বাড়ার প্রভাব পড়েছে তার জনপ্রিয়তায়। দ্বিতীয় মেয়াদে গদিতে বসার পর নানা পদক্ষেপ নিয়ে আলোচনায় থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বছর জুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলেছে নানা সমালোচনা। ভাটা পড়তে দেখা যাচ্ছে তার জনপ্রিয়তায়ও। বার্তা সংস্থা রয়টার্সের জরিপে দেখা গেছে, ট্রাম্পের সার্বিক কাজকে সমর্থন করছেন মাত্র 39% মার্কিন নাগরিক। ডিসেম্বরের শুরুতে এই হার ছিল 41%, আর নভেম্বরের মাঝামাঝিতে নেমেছিল 38%। 3 দিনব্যাপী অনলাইন জরিপে অংশ নেন 1016 জন প্রাপ্তবয়স্ক নাগরিক। ক্ষমতা গ্রহণের সময় 2025 সালের জানুয়ারিতে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল 47%, তবে দায়িত্ব নেয়ার পর থেকেই এই মান কমতে শুরু করে। জরিপে অর্থনীতি ব্যবস্থাপনায় তার প্রতি সমর্থন নেমে এসেছে 33%। চলতি বছরে সবচেয়ে কম সমর্থন পাওয়া খাত এটি। সাম্প্রতিক সরকার শাটডাউন ও নতুন শুল্ক নীতিকে এই পতনের বড় কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদেরা। তাদের মতে, বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে ধাক্কা লেগেছে, নিয়োগ কমেছে, বেড়েছে সাধারণ মানুষের উদ্বেগ, আর এতেই মার্কিন নাগরিকদের বিশ্বাস হারাচ্ছেন 79 বছর বয়সী প্রেসিডেন্ট। দলীয় ভিত্তিতে ট্রাম্প এখনও রিপাবলিকান ভোটারদের মধ্যে শক্ত অবস্থানে আছেন। সার্বিক কাজে তার প্রতি সমর্থন 85% থাকলেও অর্থনীতিতে দলীয় সমর্থন নেমেছে 72%, যা মাসের শুরুতে ছিল 78%। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে তার উদ্যোগে সমর্থন দিয়েছেন মাত্র 27% মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানি ও $1000 কোটি ক্ষতিপূরণ মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন বিবিসির এক মুখপাত্র। তবে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। মিয়ামির ফেডারেল আদালতে করা মামলায় ট্রাম্পের অভিযোগ, বিবিসির তথ্যচিত্রে তার 2021 সালের ভাষণের 2টি আলাদা অংশ জোড়া লাগিয়ে এমনভাবে দেখানো হয়েছে যেন তিনি সরাসরি সমর্থকদের ক্যাপিটলে হামলার আহ্বান জানাচ্ছেন। যদিও ভুল স্বীকার করে সংস্থাটির চেয়ারম্যান ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। ব্রিটেনের প্রযুক্তি খাতে $42 বিলিয়ন বিনিয়োগের চুক্তি বাতিল করেছে হোয়াইট হাউস। খাদ্য শিল্প পণ্যে নন ট্যারিফ বাধা দূর করতে যথাযথ উদ্যোগ না নেয়ার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ হাকডাক দিয়ে 5 মাস আগে ব্রিটেনের প্রযুক্তি খাতে $42 বিলিয়ন বিনিয়োগের চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির এআই অবকাঠামো, ডেটা সেন্টার ও কম্পিউটার চিপ শিল্পের উন্নয়নে এ অর্থ ব্যয় করার কথা ছিল। চুক্তিতে যুক্ত হয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট, এনভিডিয়া, গুগল, ওপেন এআই এবং কোরওয়েভ। এবার সেই চুক্তি বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ হিসেবে খাদ্যপণ্য ও শিল্পপণ্যের উপর ব্রিটেনের বিভিন্ন রকম বাধা দূর করতে যথাযথ উদ্যোগ না নেওয়ার অভিযোগ আনে হোয়াইট হাউস। এই ঘটনায় যুক্তরাজ্য সরকার অস্বস্তিতে পড়েছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে ব্রিটেনে 2 দিনের সফরে যান মার্কিন প্রেসিডেন্ট। তখন করা এই চুক্তির ফলে দেশটিতে অন্তত 5000 কর্মসংস্থানের সৃষ্টি ও অ্যাডভান্স এআই, কোয়ান্টাম কম্পিউটার এবং পারমাণবিক প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন হবে বলে আশা করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। তাইওয়ান ইস্যুতে টানাপোড়েন চললেও চীনের সঙ্গে সংলাপের পথ খোলা আছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে চীন জাপান সম্পর্ককে স্থিতিশীল ও সুন্দর রাখতে কাজ করে চলেছেন বলে জানান তাকাইচি। এর আগে গত 7 নভেম্বর
তাইওয়ান ইস্যুতে বেইজিংকে হুঁশিয়ারি দিয়ে মন্তব্য করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী। এরপরই চীন তীব্র প্রতিক্রিয়া জানায়। তবে তার এই মন্তব্য টোকিও বেইজিংয়ের দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তাকাইচি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শক্তিশালী ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও নদী ভাঙন দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এদিকে টানা বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন গাজার ফিলিস্তিনিরা। হামাসের মুখপাত্র বলেন, বৃষ্টিতে আশ্রয় কেন্দ্র ও তাঁবুতে পানি ঢুকে পড়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের হোয়াইট নদীর তীর ভেঙে গেছে। বন্যার পানিতে ডুবে গেছে আশপাশের এলাকা। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আবহাওয়া বিভাগ হঠাৎ বন্যার সতর্কতা জারি করে। আবহাওয়াবিদরা জানান, অ্যাটমসফেরিক রিভার নামে শক্তিশালী বৃষ্টিবাহী ঝড়ের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টিতে ওয়াশিংটনের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে করে রাস্তায় অনেক গাড়ি আটকা পড়ে। বন্যা পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন ওয়াশিংটন ন্যাশনাল গার্ডের সদস্যরা। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিভিন্ন এলাকায় বন্যার ঝুঁকি বেড়েছে। ভারী বৃষ্টি ও বরফ গলার কারণে নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এ অবস্থায় দেশটির মধ্য ফ্রেজার ভ্যালির কিছু এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়। উঁচু অঞ্চলে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এছাড়া বিভিন্ন সড়ক পানিতে ডুবে যাওয়ায় বেশ কয়েকটি এলাকার রাস্তা বন্ধ ঘোষণা করা হয়। এদিকে বৃষ্টির কারণে গাজায় তাঁবু ও আশ্রয়কেন্দ্রে পানি ঢুকে পড়েছে। এতে দুর্বিষহ দিন কাটাচ্ছে অনেক পরিবার। এছাড়াও তীব্র শীতে শিশুর মৃত্যুর ঘটনাও ঘটছে। এ অবস্থায় আন্তর্জাতিক হস্তক্ষেপ না হলে বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। ইরাকের সামাওয়া মরুভূমিতে বদলাচ্ছে ক্যাম্পিংয়ের ধারণা। চলছে পরিবার সহ মরুভূমিতে রাত কাটানোর আয়োজন। সংগঠিত ক্যাম্পিং ট্রিপ চালু করেছে মাকসাদ নামের ক্যাম্প। ইরাকের সামাওয়া মরুভূমির বালির ঢিবি পেরিয়ে গাড়িবহর এগিয়ে যায় ক্যাম্পের দিকে। খোলা আকাশ, উট আর বিস্তীর্ণ প্রান্তর, এই পরিবেশেই গড়ে ওঠে অস্থায়ী তাঁবু। পরিবারসহ ক্যাম্পাররা উপভোগ করেন মরুভূমির প্রকৃতি। মাকসাদ ক্যাম্পের প্রতিষ্ঠাতা জানান, ৩ বছর আগে পরিবার ভিত্তিক ক্যাম্পিং শুরু করায় শুরুতে আপত্তি ছিল স্থানীয়দের। আর্থিক ক্ষতিও হয়েছে, তবে লক্ষ্য ছিল সমাজে ক্যাম্পিংয়ের গুরুত্ব বোঝানো। ক্যাম্পে রয়েছে তীরন্দাজ, ভলিবল, আড্ডার আয়োজন। রাত নামলে আগুন জ্বালিয়ে একসঙ্গে বসে খেলা আর আড্ডায় মেতে ওঠেন ক্যাম্পাররা। অনেকে বলছেন শহরের কোলাহল আর কাজের চাপ থেকে দূরে থাকার সুযোগ মিলছে। বিদেশের মরুভূমি ক্যাম্প থেকে অনুপ্রাণিত হয়েই এই উদ্যোগ। আয়োজকদের আশা, দেশীয় পর্যটনের পাশাপাশি ইরাকের মরুভূমি একদিন আকর্ষণ করবে বিদেশি দর্শনার্থীদেরও। নাদিম মারজান, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় হারিয়ে যেতে বসেছে এক অনন্য স্থাপত্য ঐতিহ্য। আধুনিক নির্মাণের চাপ বিলুপ্তির মুখে কামারিয়া নামের ঐতিহ্যবাহী রঙিন জানালা। এটি একসময় ঘরের ভিতর সূর্যের আলোয় ছড়াতো রঙের জাদু। ইয়েমেনি ঐতিহ্যবাহী স্থাপত্যের অন্যতম পরিচয় কামারিয়া। ৪,০০০ বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয় এই নকশার জানালাকে। জিপসাম আর রঙিন কাঁচে তৈরি জানালা রাজধানী সানার ঘরবাড়িতে যুগের পর যুগ শোভা পেয়েছে। তবে এখন প্রায় হারিয়ে যেতে বসেছে সেই শিল্প। কারিগররা বলছেন, কামারিয়া তৈরির কাজ কমে গেছে প্রায় ৮০%। তবে যাদের ঐতিহ্যবোধ আছে তারা এখনও এই নকশা ব্যবহার করেন। ইতিহাসবিদদের মতে কাঠ ও অ্যালুমিনিয়াম নির্ভর আধুনিক জানালা এই শিল্পকে কোণঠাসা করছে। অটোমান সাম্রাজ্য পেরিয়ে রঙিন কাচের জানালা ইয়েমেনি স্থাপত্যে আলাদা সৌন্দর্য এনেছিল। তবে শিল্পায়নের প্রভাবে সেই জিপসাম ও কাচের কাজ হারিয়ে যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, কামারিয়া হারালে হারাবে ইয়েমেনের ঐতিহাসিক পরিচয়। বাসিন্দারা বলছেন, এই জানালাই তাদের গর্ব ও স্বাতন্ত্র্য। পর্যটকরা বিশ্বের বিরল এমন নকশা দেখে দাঁড়িয়ে ছবি তোলেন বলেও জানান তারা। নাদিম মারজান, সময় সংবাদ। বড়দিন সামনে রেখে ফিলিপিন্সের ম্যানিলায় নিজেদের বাড়িকে বাহারি আলো আর রঙে সাজিয়েছে একটি পরিবার। ঝলমলে আলো আর কৃত্রিম তুষারপাতের আনন্দে মেতেছে শিশুরা। এই আয়োজন এখন আশপাশের মানুষের জন্য বড়দিনের বিশেষ আকর্ষণ। আর মাত্র কয়েকদিন পরে খ্রিস্ট ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি উদযাপনে বিশ্বজুড়ে চলছে নানা প্রস্তুতি। নানা রঙের আলোয় ভরে উঠেছে রাস্তাঘাট আর ধর্মীয় উপাসনালয়গুলো।
আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় নিজেদের বাড়িকে বাহারি আলোয় আলোকিত করেছে একটি পরিবার, যা বাড়িটিকে পরিণত করেছে উৎসবের কেন্দ্রে। রঙিন ক্রিসমাস লাইট আর সাবানের বুদবুদ দিয়ে তৈরি কৃত্রিম তুষার শিশুদের জন্য তৈরি করেছে ভিন্ন পরিবেশ। সন্ধ্যা নামলেই ঝলমল করে ওঠে পুরো বাড়ি। বাড়ির মালিক ৬৬ বছর বয়সী ভিজুয়াল শিল্পী মার্গি অর্গানো জানান ২০২০ সাল থেকেই এই আয়োজন শুরু করেন তিনি। দাদি হওয়ার অপেক্ষা থেকেই শিশুদের আনন্দ দিতে এমন আয়োজনের ভাবনা আসে তার। আমার নাতনি জন্মের আগেই এই আয়োজনের ভাবনা মাথায় আসে। করোনা মহামারীর সময় অনেক শিশু বাইরে যেতে পারছিল না। যেহেতু এটি একটি খোলা জায়গা, তাই তাদের জন্য একটু আনন্দ আর বিনোদনের ব্যবস্থা করতে চেয়েছিলাম। এটা আমাকে ভীষণ আনন্দ দেয়, কারণ মন থেকে আমি নিজেও একজন শিশু। 2020 tapos pandemic. সপ্তাহের ছুটির দিনে আশেপাশের এলাকা থেকে বাবা মায়েরা তাদের শিশুদের নিয়ে আসেন এখানে। অনেকেই আলো দেখেন, কেউ আবার কৃত্রিম তুষারের মধ্যে খেলাধুলা করে সময় কাটান। পরিবারগুলোর জন্য এটি স্মরণীয় অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন স্থানীয়রা। শিউলি রোসা, সময় সংবাদ। সমর্থকদের প্রতিবাদের মুখে 2026 বিশ্বকাপের টিকিট মূল্য কমাতে বাধ্য হলো ফিফা। ফাইনাল সহ যে কোনো ম্যাচে $60 ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যদিও তা পাবে শুধুমাত্র ওই ম্যাচে অংশগ্রহণকারী দেশের হাতে গোনা কিছু পার সমর্থক। ফিফার এমন উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে বৈষম্যের অভিযোগ তুলেছে সমর্থক গোষ্ঠী। শুরুর আগেই বহু বিতর্ক 2026 ফিফা বিশ্বকাপ ঘিরে। গত বৃহস্পতিবার টিকিট মূল্য প্রকাশের পর থেকেই সমালোচনায় বিদ্ধ হচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কাতার বিশ্বকাপের তুলনায় সব মিলিয়ে প্রায় 500% বেশি টিকিট মূল্য নির্ধারণ করেছে ফিফা। এরপরেই বিভিন্ন সমর্থক গোষ্ঠীর তীব্র সমালোচনার মুখে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সংগঠনের সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। সমালোচনা আর প্রতিবাদের মুখে দাম কমাতে বাধ্য হলো ফিফা। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতি ম্যাচে সর্বনিম্ন ক্যাটাগরিতে $60 টিকিট কিনতে পারবে দর্শকরা। তবে এখানেই শুভঙ্করের ফাঁকি। $60 ক্যাটাগরিতে থাকা টিকিটের পরিমাণ স্টেডিয়ামের মোট ধারণ ক্ষমতার 1%-ও কম। তাও দেয়া হবে নির্ধারিত ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের ফেডারেশনকে। ফেডারেশন সেটা বিক্রি করবে দলের পার সমর্থকদের মাঝে। যেমন ইংল্যান্ডের প্রথম ম্যাচে তাদের ফেডারেশনের জন্য বরাদ্দ 4022টি টিকিট, তবে তার মধ্যে $60 টিকিট সংখ্যা মাত্র 402টি। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে একই ক্যাটাগরিতে দুই ফাইনালিস্ট পাবে 450 করে টিকিট। ফিফার এমন সিদ্ধান্তে তাই ক্ষুব্ধ সমর্থক গোষ্ঠী। এমন নীতিতে বৈষম্যের অভিযোগ তুলেছে তারা। এই $60 স্কিমের আওতায় ফাইনাল ম্যাচ পর্যন্ত সব ম্যাচ দেখলে খরচ হবে $480। ক্যাটাগরি 4-এর জন্য এই মূল্য, আর ক্যাটাগরি 3-এ একইভাবে সবগুলো ম্যাচ দেখলে খরচ $6900। একই সেকশনে বসা দর্শকদের জন্য এই পার্থক্যটা অনেক বেশি। তার মানে আপনি একই সেকশনে বসে অন্য একজনের চেয়ে 15 গুণ বেশি দামে খেলা দেখছেন, অথবা 15 গুণ কম দামে। এটা সঠিক নয়। অথচ ফুটবল হবার কথা ছিল সকলের। মার্কিন মূল্যকে বিশ্বকাপ টিকিট মূল্য মাঠে বসে খেলা দেখার স্বপ্ন ভেঙে দিচ্ছে অংশগ্রহণকারী অনেক দেশেরই ফুটবল প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান না হলে সামরিক পথে হাঁটবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। সংঘাত বন্ধে ফ্লোরিডায় আলোচনায় বসবে মার্কিন ও রুশ প্রতিনিধিরা। ভেনেজুয়েলাকে ঘিরে চতুর্মুখী চাপ যুক্তরাষ্ট্রের। উত্তেজনা কমানোর আহ্বান লাতিন নেতাদের। ট্রাম্পের অবরোধ নির্দেশের পরও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা মাদুরোর। এবং গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ইস্যুতে কূটনৈতিক তৎপরতা। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। উপত্যকায় ত্রাণ প্রবেশ বাড়ানোর আহ্বান। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মিসবাউল আলিফ। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।